স্নিগ্ধ বিষ লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। পর্ব 50। চারিপাশে পবিত্র ঈদের উৎসবমুখর রেশ। দুপুরের প্রখর রোদের তেজ কিছুটা কমে এলেও শিকদার বাড়ির আনন্দমহলে উত্তেজনা এখনো চূড়ান্তে। দীর্ঘ 1 মাসের লম্বা সফর শেষে তৌসির আজই ইন্ডিয়া থেকে ফিরেছে। ভাইদের সাথে একান্ত কিছু সময় কাটানোর আর বেশ কিছু ব্যবসায়িক ঝামেলার চক্করে ওরা ওখানেই আটকা পড়েছিল। 3 ভাই মিলে পুরো গুজরাট, মুম্বাই থেকে শুরু করে দিল্লির অলিগলি চষে বেরিয়েছে। নিজেদের জীবনের অন্যতম সেরা আর বাঁধনহারা একটি অধ্যায় কাটিয়ে আজ তারা ঘরে ফিরে এসেছে। এদিকে নাছার মনের ভিতরে চলছে আজ তো একটা কালবৈশাখী ঝড়। মিজান নিজে কি রমজানের ঠিক আগের দিন ওকে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছেন। বিয়ের পর প্রথম রমজান, মেয়ে কি আর বাপের বাড়ি পড়ে থাকলে মানায়? কিন্তু নাছার ভেতরের অভিমানী সত্তাটা রীতিমতো ফুঁসেছে। তৌসিরের ওপর এক পাহাড় সমান রাগ জমে আছে তার। যাওয়ার সময় 7 দিনের কথা বলে গিয়ে লোকটা অবলীলায় মাসের ওপারে সময় কাটিয়ে দিল। বিগত 10 দিন ধরে ওর সাথে তৌসিরের ঠিকঠাক কথাই হয়নি কোনো। আর গত 2 দিন ধরে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। অভিমানের পারদ চড়তে চড়তে নাচা মনে মনে কঠিন একটা প্রাচীর তুলে বসে আছে। তৌসির এলেও সে নিজ থেকে একটা কথাও বলবে না। লোকটার অস্তিত্ব সে এড়িয়ে চলবে। জহরের ঠিক পরপরই তৌসিরদের গাড়ি এসে বাড়ির পোর্টিকেটে থামে। ক্লান্ত বিধ্বস্ত কিন্তু চোখে মুখে এক প্রশান্তি নিয়ে তৌসিরিয়া বাড়ির ভেতরে পা রাখতেই নিমিষেই পুরো বাড়িটা এক আনন্দঘন হট্টগোল পড়ে গেল। তৌসিরকে ড্রয়িং রুমে দেখা মাত্রই বাড়ির ছোট দলে সবার ছোম মেরে কিরে ধরে ওকে। সবার একটাই দাবি, সালামি। সফরের ক্লান্তিতে তৌসিরের চুলগুলো উস্কো খুস্কো অবস্থা। সে স্বভাবযোগ্য গম্ভীর মুখে পকেট থেকে মাত্র 10 টাকার একটি নোট বের করে ওদের দিকে বাড়িয়ে দেয়। নির্বিকার ভঙ্গিতে বলে, 25-50 পয়সা করে সবাই নিজেদের মধ্যে ভাগ করে নেয়। অথচ মজার ব্যাপার হলো ছোটরা এই সামান্য 10 টাকার নোটটাকেই অতি আদরে লুফে নেয়। বছরের এই একটা দিনই তাদের রাশভারী তৌসির ভাই নিজ হাতে ওদের টাকা দেয়। তাই এই নামমাত্র সালামিটাই ওদের কাছে একটা অমূল্য সড়ক। এমনকি এই হট্টগোলের মাঝে নাজিম চাচা আর মিনহাজ মামাও মজা করে তৌসিরের কাছে সালামির দাবি করে বসেন। তারা খুব ভালো করে জানে তৌসির কানা করিয়েও দেবে না। তবুও এই খুনসুটিটুকু তাদের ঈদের এক অলিখিত নিয়ম। তৌসিরের পকেট থেকে দুটো চকচকে 1 টাকার কয়েন বের করে দুজনের হাতে ধরিয়ে দেয়। ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে বলে, নে, লজ্জা তো নেই, বাতিজার কাছে সালামি চাস, যা দিলাম। চারিপাশে এই কোলাহলের মাঝেই বিবিজান ধীর পায়ে তৌসিরের দিকে এগিয়ে আসেন। ওর কাঁধে আলতো করে হাত রেখে একরাশ স্নেহমাখা কণ্ঠে বলে, যা, আগে গোসল টোসল সেরে আয়, অনেক কথা বাকি আছে। তৌসির একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বুকের ভেতরে জমে থাকা এই চাপা শূন্যতা এই দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে আসে। পরিশ্রান্ত স্বরেও বলে, হ্যাঁ, আমার অনেক কাম বাকি, কিন্তু আমার বউ কই? বিবিচানের ছোটে এক চিলতে হাসি ফুটিয়ে বলেন, তুই ঘরে যা, আমি পাঠাচ্ছি ওকে। আচ্ছা, এই বলে তৌসির নিচে ঘরের দিকে পা বাড়াই। তার চোখের আড়াল হতে বিবিচানের মুখের সেই হাসিটুকুই রূপটা নিমিষে উধাও হয়ে যায়। তৌসিরে যাওয়ার পথের দিকে এক তীক্ষ্ণ বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি। চোখের তারায় ফুটে উঠে এক ভয়ঙ্কর শীতল আক্রোশ। মনে মনে দাঁতে দাঁত চেপে আওড়ালেন, তোর শেষ ঠিকানায় শিকদার বাড়িতেই তোকে এটা আবারও মনে করাতে হবে, জানোয়ারের বাচ্চা। কণিকের সেই হিংস্র রূপটা সযত্নে একটা অদৃশ্য মুখোশের আড়ালে লুকিয়ে ফেলে বিবেচান নিজেকে সামলে নেন। ধীরপায়ে রান্নাঘরের দিকে পা বাড়ান তিনি। রান্নাঘরের ভেতরটা এখন অন্যরকম এক উষ্ণতায় ভরপুর। চুলার আঁচে নাচার ফর্সা মুখটা লালচে হয়ে আছে হালকা। সে এক মনে রুটি সেঁকছে, আর তার চারপাশে ইকরা ও সিমরানকে নিয়ে চলছে আটার জমাট আসর। একটু আগে সেখানে এক প্রস্থ মিঠা সিটা নাটক হয়ে গেল। নাচা প্রায় জোরম করেই ইকরার কাছে থেকে সালামি আদায় করেছে। ইকরা তো কিছুতেই টাকা হাতছাড়া করবে না। শেষমেশ সিমরান আর নাচা মিলে ইকরার পায়ে পড়ে সালামি আদায় করে তবেই ছেড়েছে। তবে নাচার হাতে টাকা আসতে না আসতেই সিমরান আবার নাচার পা ছুঁয়ে সালাম করে সেই টাকার একটি বড় অংশ নিজের পকেটে পুরে নিয়েছে। এই 2 ননদের সাথে নাছা এখন একদম নিজের আপন বোনের মতোই মিশে গেছে। সম্পর্কের সব জড়তা কেটে গেছে। এমনকি মায়ের সাথেও সম্পর্কের জমে থাকা বরফ গলেছে তাই। নিজের অতীত আচরণের জন্য নাছা নিজ থেকে মায়ের কাছে সরি বলেছে। কারণ নাছা খুব ভালো করে বোঝে, মন থেকে কাউকে একবার ভালোবেসে ফেললে তাকে মুছে ফেলা তা অতটাও সহজ না। মনের গভীরে কোথাও না কোথাও সে ঠিকই থেকে যায়। এবার আসা যাক নাচার সালামের বিশাল অঙ্কের হিসেবে। নিজের বাপ চাচা আর বড় ভাইদের কাছ থেকে এবার প্রায় 6,60,000 টাকা মতো একটা অকল্পনীয় অঙ্কের সালামি পেয়েছে। এত টাকা কেন? এর পেছনের কারণটাও বেশ চমকপ্রদ।
ওর চাচা ফুপু আর প্রবাসী কাজিনরা যদি অল্প করেও পাঠায়, তবুও এক একজনের কাছ থেকে 40-50 হাজার অনায়াসে চলে আসে। আর বাড়ির ভেতরদের সদস্যদের দেন 3-4 হাজার করে। তালুকদাররা এমনিতে যথেষ্ট খানদানি আর বিত্তশালী পরিবার, তার উপরে তাদের বংশের জনসংখ্যা হয়তো চীনা জনগোষ্ঠীকেও হার মানায়। তাই তো এত বিশাল অঙ্কের টাকাও ওইটাও তাদের কাছে ডাল ভাত। শ্বশুরবাড়ি থেকেও প্রায় 20,000-এর মতো পেয়েছে, তবে এই বিপুল পরিমাণ অর্থ নাচা নিজের কাছে জমিয়ে রাখেনি। নিজের বাড়ির ভাগ্নে ভাগ্নি বড় ভাই বোনদের দুহাত ভরে বিলিয়েছে সে। এত বিলিয়েও 4 লক্ষ টাকা অবশিষ্ট ছিল তার কাছে। সেখান থেকে পুরো 1 লক্ষ টাকার করকরে নোট সে শ্বশুরবাড়ির দেবর ননদ আর ভাইপোদের মাঝে অবলীলায় ভাগ করে দিয়েছে। বড়ভাবে বলে কথা, হাত তো একটু বড় করতেই হয়। যদিও তৌসির যদি খুনাক্ষরেও জানতে পারে যে তার বউ 1 লক্ষ টাকা শুধু সালামি হিসেবে বিলিয়ে দিয়েছে, তবে নির্ঘাত ওর হার্ট ফেল হওয়ার উপক্রম হবে। সব মিলিয়ে নাজের কাছে এখন 3,60,000 টাকা পড়ে আছে। এতগুলো টাকা নিয়ে এসে কি করবে তা ভেবে ভেবে সে নিজেই এখন কুল কিনারা পাচ্ছে না। ওর ভাবনার মাঝে বিবিজান এসে তাগদা দেন, নাচা করে যা, অনেক তো গল্প মারলি, তৌসির তোর জন্য অপেক্ষা করতেছে। কথাটা কানে আসে মাত্র নাচের বুকের ভেতরটা এক লম্হায় চাপ করে ওঠে। এতদিন ধরে সব যত্নে জমিয়ে রাখা একরাশ গাঢ় অভিমান বিদ্যুৎ বেগে শীত তারাপেন্ট পেয়ে গেলেও সারা শরীরে কেবল অবশ করে দেয়। কোনো মতো মাথা নেড়ে অত্যন্ত ধীর পায়ে অনেকটা যন্ত্রচালিতের মতো সে নিচে ঘরের দিকে এগোয়। গায়ে চড়ানো ভারী পোশাকটায় আজ বটদম বন্ধ করা গরম লাগছে তার। তাকে বিবিজানের বেশ দামি একটা ভারী কাজের 3 পিস দিয়েছেন ঈদ উপলক্ষে, ইকরা একটা দিয়েছে, তৌসিরের বাবাও দিয়েছেন একটা। বাবার বাড়ি থেকেও শিকদার বাড়ি সবার জন্যই বিদেশ থেকে আনা প্রচুর কাপড় এসেছে। আর নাচার জন্য তো 2টা লাগেজ ভর্তি অগন্তি উপহার এসেছে। নিজের পরিবারের চোখে সে সবসময়ই আদরের রাজকন্যা। এই বিপুল প্রচার্য আর ভালোবাসা তার জন্য সবসময়ই বরাদ্দ। পায়ে পায়ে ঘরে দরজার সামনে এসে থমকে দাঁড়ায় নাচা। বুকের ভেতরটা এমন অবাধ্যের মতো তুরতুর করেছে কেমন। কিসের এত স্পন্দন সে নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না। কাঠের বাড়ি পাল্লাটা ঠেলে সে ভেতরে ঢুকবে, সে সামান্য শক্তিটুকুও যেন আজ সঞ্চয় করতে পারছে না। হাত দুটো অকারণে থরথর করে কাঁপছে। অবশেষে ধুকপুক করে দরজা ঠেলে ভেতরে পা রাখতেই তার দৃষ্টি স্থির হয়ে যায়। ঘরে ঠিক মাঝখানে চেনা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তৌসির। দীর্ঘদিন পর নিজের সবুজ পাখিনীকে এভাবে ও প্রত্যাশিত সাজের সামনে থেকে তৌসিরের বুকের খাঁচা থেকে চান পাখিটা ফুরুত করে উড়ে যায়। মনের গহীনে এক চাক রঙিন প্রজাপতি আর ঘাসফড়িং একসাথে ডানা মেলতে শুরু করে ওর কাছে। নাজার পরনে আজ একটা নিরেট কালো জর্জেটের 3 পিস। এই মেয়েটা যে এত কালো রঙের পোশাক পরে, কালোর আবরণে ঘেরা তার এই রূপে তৌসিরের জন্য বেশ যন্ত্রণার। সে মুগ্ধ দৃষ্টিতে আপাতমস্তক দেখে নেয় নাজাকে। তারপর 2 কদমে এগিয়ে আসে নাজার দিকে, ঠোঁটে কোনো চিরেচেনা পাকা হাসি ফুটিয়ে খানিকটা রসিকতার সুরেই সালাম দেয়। আসসালামু আলাইকুম মহারানী, কেমন আছেন? নাজা সরাসরি তৌসিরের মুখের দিকে তাকায় না, দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ রাখে। নির্বিকার আর শীতল কণ্ঠে উত্তর দেয়, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। এরপর খুব স্বাভাবিক ভঙ্গিতে সে চোখ তুলে তৌসিরের দিকে তাকায়। তার চোখের এই শান্ত দৃষ্টির আড়ালে যে কি পরিমাণ তোলপাড় চলছে তা যাতে তৌসির কোনোভাবে টের না পায়, তাই তাকিয়ে যান্ত্রিক গলায় সে জিজ্ঞেস করে। বিবিজান বললেন, আপনি ডেকেছেন? আমি কাজে ছিলাম, আপনার কি কোনো প্রয়োজন? তৌসির একটু ফিকে একটা হাসিটা এবার মিলিয়ে যায়। এ কথা শুনে সে নাজার অভিমানী রূপটা খুব ভালো করেই চেনে, আর একটু এগিয়ে এসে সে একেবারে নাজার মুখোমুখি দাঁড়ায়। সরাসরি ওর চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বলে, নাটক করিস না, রেগে আছিস রাগ ছাড়। ইন্ডিয়াতে তো আর হাঙ্গা করতে চাই নাই, কাজে গিয়েছিলাম আর আটকা পড়েছিলাম। নাজা তৌসিরের এই কথায় বিন্দুমাত্র রাগ বা উত্তেজনা দেখায় না, বরং শান্ত অবিচলিত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কণ্ঠস্বর আগের মতোই রেখে বলে, আসার পরে শুরু করে দিলেন। তৌসির এবার আর দূরত্ব রাখে না, 2 হাতে বাড়িয়ে নাচার গাল দুটো আলতো করে ছুঁয়ে দেয়। স্পর্শের সেই পরিচিত উষ্ণতায় নাচার ভেতরটা কেঁপে উঠলেও সে বাইরে নিজেকে শক্ত রাখে। তৌসির আক্ষেপের সুরে বলেন, আমি কি শুরু করলাম? না, আমি তো করি নাই কিছু। আমি তো রোমান্সের একটা দারুণ মোড়ে ছিলাম, কিন্তু তুই তোর এমন ডাসের কথাবার্তা বলে আমার পুরো মোড়টাই খেয়ে দিলি। তুই বলিস কেন যে কোনো প্রয়োজন আছে কি না? আমার প্রয়োজন হবে মানে? এতদিন পর ফিরে এসেছি, তোকে আমার দেখার ইচ্ছে হতে পারে না? নাজা তৌসিরের হাত দুটো নিচে গাল থেকে সরাতে সরাতে নির্লিপ্ত গলায় বলে, শুনুন, আমার এসব ফালতু আধিক্যতার কোনো প্রয়োজন নেই। দেখা তো হয়েছে, এবার ছাড়ুন, আমার কাজ আছে। তৌসির নাচরবান্ধা জেদি গলায় বলে ওঠে, না, দেখা শেষ হয়নি। তাহলে দেখুন, দেখে শেষ করুন, আমার ভালো লাগছে না। কতটা এক প্রকার ছুড়ে দিয়ে নাজা তৌসিরের কাছ থেকে নিজেকে সরিয়ে ছাড়িয়ে নেয়।
আর বিন্দুমাত্র অপেক্ষা করে না, কোনো কথা না পারিয়ে সোজা ঘর থেকে বেরিয়ে যায়। বাতাসে শুধু রেখে যায় তার শাড়ির খসখসে শব্দ আর চেনা সুবাস। তৌসির হতভম্ব হয়ে খোলা দরজার দিকে তাকিয়ে থাকে। কি হলো এটা? নাচা রাখবে, অভিমান করবে, সেটা দাঁড়িয়ে থাকে, খুব স্বাভাবিক। কিন্তু এ কেমন রাগ, এমন প্রত্যাখ্যান সে তো আশা করেনি। ও কিছুক্ষণ নিশ্চুপ সেখানে দাঁড়িয়ে থেকে তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে গোসলের জন্য গামছাটা হাত ধরে তুলে নেয়। ঠোঁটে করে এবার একটি মৃদু হাসি ফুটে ওঠে তার। মনে মনে ভাবে, এই মেয়ে এখন কাজের বাহানা দেখিয়ে পালাচ্ছে বটে, কিন্তু রাতে তো ঠিকই ধরা পড়বে হাতের মুঠোয়, তখন দেখবে কোথায় পালাই। অন্যদিকে দ্রুত পায়ে হেঁটে যাওয়াই নাছার এই আকস্মিক পালানোর কারণ সে নিজেও খুব ভালো করেই জানে। সে বুঝতে পেরেছিল আর কিছুক্ষণ ওই ঘরে তৌসিরের সামনে দাঁড়ালেই তার ভিতরের বরফ গলতে শুরু করবে। তৌসির তার জমানো রাগ সব রাগ পানি করে দিত মুহূর্তেই। ছলে বলে নিজের সেই চেনা মায়ায় ঠিক ভুলিয়ে নিত সমস্ত অভিমান। কিন্তু নাছা এখন কিছুতেই গলতে চায় না। নিজের অভিমানটাকে সে আরও কিছুক্ষণ লালন করতে চায়। তাই নিজেকে নিজের দুর্বলতাকে বাঁচাতে এই পালায়ন ছাড়া আর কোনো উপায় ছিল না তার। রাত 9টার বিষণ্ণ প্রহর। শিকদার কুটিরের এই স্যাঁতস্যাঁতে দম বন্ধ করা একটা গোপন ঘরে চীনের ছায়াগুলো মনে হচ্ছে প্রদীপের আলোয় জীবন্ত হয়ে উঠেছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কালো জাদুর হরেক রকমের উপাচড়া শুকনো হাড় গোড়া, সিঁদুরে মাখানো মাটির পুতুল, ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন তামার পাত্র আর একটা নকশি আঁকা পুরনো 5 মিনিট। বাতাসে ভাসছে কর্পূর, আগের আর পুরনো রক্তের এক বমিয়ানা মিষ্ট গন্ধ। দুচোখে রাজ্যের ক্লান্তি আর করুণ আকুতি। বিবিচানের প্রাণহীন 2 হাত নিচের কম্পিত মুঠোয় ভেতরে শক্ত করে চেপে ধরে এসে গলাস্বর আটকে আসে তার। তবুও মরিয়া হয়ে বলে ওঠে, বিবিচান, তুমি এমন কেন করতেছ? দিয়া দাও না দলিলটা। আমি কথা দিতাছি, তোমারে যা বলবা তাই করুম। মামির কাছ থেকেই তো দলিলটা তোমার কাছেই রাখা ছিল, তাই না? আজ বিকেলবেলা বৃদ্ধাশ্রমে থাকা মামির কাছ থেকে সে জেরে এসেছে এই সর্বনেশার কথা। তামিল ভাষায় লেখা সেই মহামূল্যবান দলিলটিকে নিজেকে অপ্রয়োজনীয় কাগজ ভেবে মামি নিজের অজান্তেই তুলে দিয়েছিলেন এই বিবিচানের হাতে। গত 8 ঘন্টা ধরে তৌসিরে একটানা মিনতি করে যাচ্ছে, কিন্তু বিবিচানের মুখ দিয়ে কোনো কথা নেই। অবশেষে কুটিরের এই শব্দ ভাঙ্গে তৌসিরের চোখে দিকে স্থির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিবিচান উচ্চারণ করে, দেব, তবে শর্ত আছে। তৌসিরের উৎকণ্ঠিত শুষ্ক কণ্ঠ থেকে বেরিয়ে আসে, কি শর্ত? বিবিচানের কণ্ঠস্বর এবার আরও ধীর গলায় বলেন, সারা জীবন তোকে তৌসির শিকদার হয়ে বেঁচে থাকতে হবে। আমি মরে গেলে এই শিকদার সাম্রাজ্যের সমস্ত দায়িত্ব তোর একার কাজে তুলে নিতে হবে, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। আমার এই জিন সাধনার ভার পাতে পারবি তো নিতে? এই জোয়াল কথাগুলো শুনে যেন বাজ পড়ে তৌসিরের মাথায় স্তব্ধ হয়ে যায় সে। এত বড় এক অন্ধকার সাম্রাজ্য, এত সব পাপ আর রক্তমাখা দায়ভার কি করে সামলাবে সে একা? তৌসিরকে নিষ্ঠুপ দেখে হঠাৎ খাদের মতো গম্ভীর গলায় হু হু করে হেসে ওঠেন বিবিচান। তার ছিল্ল সুরে বললেন, জানতাম পারবি না, তোর ধাতে সইবে না, তাই দলিলের চিন্তায়ও চিরতরে বাদ দে। কিন্তু তৌসির ছটপটে ওঠে, ঐধ জলে খড়কটিয়ে আঁকড়ে ধরে মানুষের মতো মরিয়া হয়ে বলে, আমি পারবো, তুমি যা বলবা, জানলে বলবা সব পারবো, শুধু কও তুমি দলিলখানা দিবা। তৌসিরের এই শান্ত সর্প রূপ দেখে বিবেচনায় কুচকানো ঠোঁটের কোণে ফুটে উঠে এক পৈশাচিক রহস্যময় হাসি। তিনি তৌসিরের 2 বাহু শক্ত করে চেপে ধরে তাকে এক ঝটকায় টেনে দাঁড় করাই হিসিস করে বলেন, তুই যদি নিচের ভাইদের থেকে সব হিসাব চিরতরে চুকিয়ে দিয়ে এখানে আজীবনের জন্য থেকে যাস, তবে আমি তোকে দলিলটা দিয়ে দেব। আমার সোজা কথা, তুই আমার নাতি হয়ে ঠিক যেভাবে আছিস ওভাবেই থাকবি, এই শিকদারি সব সামলাবি, তালুকদারদের জিয়ের লগে সংসার করবি, 3-4টে সন্তান নিবি, বলা হইলে একেবারে এই তৌসির শিকদারের মতোই গড়বি তাকে। হবে? রাজি আছিস? তৌসির বিন্দুমাত্র কালক্ষেপণ না করে কোনো অদৃশ্য সুতোর টানে যন্ত্রের মতো স্বীকার করে, রাজি। বিবিচান চোখের ইশারায় কিছু একটা বোঝাতেই তৌসির নিজের ডান হাতটা বাড়িয়ে দেয়। কোথা থেকে একটা ধারালো রূপালি ছোড়া বের করে তৌসিরের হাতের তালুর সামনে চিরে দেয় বিবিচান। ফিনকি দিয়ে ওঠা দুপুটা তাজা রক্ত গড়িয়ে পড়ে। রক্তমাখা আঙ্গুলটা চেটে নিয়ে বিবিচান সতর্ক করার সুরে বলে, মনে থাকে যেন, নয়তো। শেষ করার আগেই তৌসির শূন্য প্রাণহীন দৃষ্টিতে দেওয়ালের দিকে নিবদ্ধ হয়। মহাগ্রস্তের মতো সে বলে ওঠে, নয়তো আমার ধ্বংস নিশ্চিত। এ কথা শুনে পরম তৃপ্তিতে হাসলেন বিবিচান। তৌসিরের কাঁধে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, এই জন্যই তো তোকে আমি এত ভরসা করি। আমি চাইলে এসব আমার অন্য পোলাদেরও দিতে পারতাম, কিন্তু আমি জানি তুই সবচেয়ে যোগ্য। এই শিকদার সাম্রাজ্যের পুরো ঠিকানা আমার পর তুই একাই সামলাতে পারবি। যা, এবার বাড়ি যা, বইয়ের লোকে সময় কাটা। মাসখানিক তুই ছিলি না, মাইয়াটা শুধু সরপর করতাছিল। একটা ভারী দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে এলো তৌসিরের। ঠোঁটে এক ফিকে করুণ হাসির রেখা টেনে ঘর থেকে পা বাড়াই সে।
সে খুব ভালো করে বুঝতে পেরেছে নিজের হাতে আছে নিজের মৃত্যুপরায়ণার সই করে দিল সে। শরীরটা আর বেঁচে রইল ঠিকই, কিন্তু আত্মাটা আজীবনের জন্য নিলাম হয়ে গেল এই অন্ধকারের কাছে। অনুভূতিহীন এক জড় পদার্থের মতো এক জ্যান্ত লাশ হয়ে সে পা টেনে টেনে সামনের দিকে এগোতে থাকে। বিবেচনের কাছ থেকে জোর করে আনা অসম্ভব যে কোনো কিছু, কারণ উনি মানুষ নয়, উনি একজন রাক্ষস বটে। তৌসির দরজার ওপাশে অন্ধকারে মিলিয়ে যেতে প্রকষ্টের উন্মাদিনীর মতো অট্টহাসিতে ফেটে পড়েন বিবিচান। শুধু তিনি একা নন, চারিপাশে গা চমচমে অন্ধকারে লুকিয়ে থাকা অদৃশ্য জিনরা তাদের মালিকের সাথে গলা মিলিয়ে বিকট ও মানবিক শব্দে খেকিয়ে ওঠে হেসে। এই অশুভ হাসির শব্দে কেঁপে ওঠে পুরো শিকদার বাড়ির কুঠির। রাত 10টা, শহরের কোলাহলে ক্রমশ নিস্তেজ হয়ে আসছে, কিন্তু তৌসিরের ভেতরে ঝড়টা সবে মাথা চাড়াতেই উঠেছে। ব্যালকনির আধো অন্ধকারে সোফায় এগলিয়ে আছে সে। সামনের কাছে টেবিলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিয়ারের বোতলগুলো রাতের অবচা আলোয় কেমন বিষণ্ণ দেখাচ্ছে। সামনের কাছে টেবিলটা ছড়িয়ে ছিটিয়ে থাকা বিয়ারের বোতলগুলো রাতের অবচা অন্ধকারে কেমন বিষণ্ণ দেখাচ্ছে। আঙ্গুলের ফাঁকে ধরে সিগারেটের জ্বলন্ত লাল বিন্দুটা থেকে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে মিশে যাচ্ছে রাতের বাতাসে। নির্গম রাতের ক্লান্তিতে তার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। জীবনে তার সাথে এই মুহূর্তে যেন চরম নির্মম পাশা খেলা খেলেছে। তা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। এতদিন তার জীবন চলছিল এক নিজস্ব ছন্দে, আর এখন হঠাৎ করে সে আটকা পড়েছে এক অচেনা গোলকধাঁধায়। এক পাপের সাম্রাজ্যের নামা শিকল এখন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে তাকে। নিজের প্রিয় জন্মভূমিতে ফেরা পথটা চিরতরে রুদ্ধ হয়ে গেছে। বুকের ভিতরটা দৌড়ে মুচড়ে টুকরে কেঁদে উঠতে চাইছে তৌসিরের। চিৎকার করে আকাশ বাতাস টিনে নিজের অসহায়ত্ব জানান দিতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। সব কিছুর মূলে ওই একটা দলিল, যে মহামূল্যবান দলিলটা বড় জরুরি, ওটা নেই তো তাদের অস্তিত্বই শূন্য। তাই তো বাধ্য হয়ে নিয়তির কাছে হার মেনে সব মেনে নিয়েছে সে। এছাড়া আর কী বা করার আছে তার? ঘোর লাগা দৃষ্টিতে তৌসি নতুন একটা বিয়ারের বোতলের দিকে হাত বাড়াতেই হঠাৎ এক ঝলক শীতল হাওয়া এসে বেলকুড়িতে উপস্থিতি হয় নাছা। ছো মেরে তৌসিরের হাত থেকে বোতলটা নিজের হাতে তুলে নেয় সে। তৌসিরের ঠিক পাশেই ছোপায় ধপ করে বসে পড়ে। বোতলের ছিপি খুলতে খুলতে ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে খিলখিল করে বলে ওঠে, আপনি একে খাচ্ছেন কেন? দিন, আমিও খাই। আপনাকে চিয়ার্স করি। আপনি বরং আরেকটা নিন। এগুলো বলেই নাছা সত্যি যখন বোতলটা নিজের ঠোঁটে ছোঁয়াতে যাবে, তৌসির থাবা দিয়ে তার হাত থেকে সেটা কেড়ে নেয়। একটা রুক্ষ রাগান্বিত গর্জনে ফেটে পড়ে বলে, এই মাথার চোতের নাতিন, মরবি নাকি? বাপের বংশ কখনো খেয়েছিস এই জিনিস? এখন আইসিস পণ্ডিতি করতে? গাল মন্দ শুনেও নাচা বিন্দুমাত্র রাখে না, বরং একটা ভারী দীর্ঘশ্বাস ছাড়ে সে। খুব শান্ত গভীর চোখে তৌসিরের বিপর্যস্ত চেহারার দিকে তাকিয়ে বলে, খাইনি, তাই তো টেস্ট করতে দেখতে চাইছিলাম। তা আপনি এমন বাংলা সিনেমার নায়কদের মতো কাহিনী করছেন কেন? কি হয়েছে আপনার? এত গিলেছেন কেন? তৌসির কিছুটা অবাক হয়। তাকে এমন করতে দেখে পরেও নাচা যে এমন স্বাভাবিক আছে তা তাকে ক্ষণিকের জন্য ভাবায়। হাতের সিগারেটে কষে আরেকটা টান দিয়ে একরাশ ধোঁয়া শূন্য ছেড়ে দেয় সে। তারপর উদাস গলায় বলে, তুই বুঝবি না এসব। আর আমি বেশি গিলি নাই, এই তো মাত্র এক আধ বোতল গিলেছি। কথাটা শুনে বেলকনিতে মুহূর্তের জন্য এক ভারী নৈশব্দ নেমে আসে। নাচা কিছুক্ষণ নিশ্চুপ থাকে বসে। নিস্তব্ধতা ভেঙে একসময় বড়ই মোলায়েম অনুশোচনায় ভেজা স্বরে ডাক দেয় সে, তৌসির, আমি না আপনাকে কিছু বলতে চাই। তৌসিরের ঠোঁটের কোণে একটা ফিকে বেদনার্তা হাসি ফুটে ওঠে। কি? নাচা একটু নড়ে চড়ে বসে। আজ সে ফোন করেছে, সব সত্য তৌসিরকে জানিয়ে দেবে। আর কোনো লুকোচুরি না, কোনো মিথ্যা সে বইতে পারছে না। সত্যটা বলার পর যা হবার হবে। বুকের ভিতরে সমস্ত সাহস সঞ্চয় করে তৌসিরের রক্তবর্ণ চোখের দিকে সরাসরি তাকায় সে। কাপা শক্ত স্বরে বলে ওঠে, এটাই যে আমি আপনাকে আবারও ঠকিয়েছি। আমি আমি আপনার সাথে তালহা ভাই। নাচের কথাটা শেষ করতে পারে না, তার আগে তৌসির হো হো করে হেসে ওঠে। সেই হাসির শব্দে মিশে থাকে বুক ফাটা অবজ্ঞা, শূন্যতার তীব্র বিষাদ। সে তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, তুমি তালহার বাঁচানোর জন্যই আমার লোকে এমন নাটক জোতাইতাছ। তা আমি জানি তোমার নোবেলপ্রাপ্ত গাদ্দার বাপচাচারা এসব করছে যাতে আমার ক্ষতি করতে পারে, কিন্তু মেইন কথা কি জানোস? তুই নাটক করতে করতে সত্যি সত্যি আমার লোকে মিলাইয়া গেছস, যেটা তুই নিজেও জানাস না। কথাগুলো যেন সজরে চাবুক কষায় নাছার সত্যাই। সে পাথর হয়ে যায়। কি বলবে, কিভাবে প্রতিক্রিয়া দেখাবে কিছুই বুঝতে পারে না। তৌসির সব জানে, সব জেনেও সে তাকে এতদিন কিছুই করলো না। স্তব্ধতা গ্রাস করে তাকিয়ে বুকের ভেতরটা অপরাধ বোধে আর এক অদ্ভুত হাহাকারে দমে মুচড়ে ওঠে। কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট স্বরে সে জিজ্ঞেস করে, আপনি আপনি সব জেনেও কেন আমাকে কিছু বললেন না? আপনি কি আমাকে খুব ঘৃণা করেন তৌসির?
তৌসিরের হাতে থাকা সিগারেটের নীলচে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে উঠছে। সেই ধোয়ার আস্তারণে ভেদ করে তৌসির এক দৃষ্টি তাকিয়ে আছে নাছার দিকে। নাছার ওই কালচে সবুজ মারাত্মক মোহনীয় দুটি চোখের দিকে তৌসিরের দৃষ্টি কোনো এক অদম্য তৃষ্ণায় আটকে আছে। কিছুক্ষণ নাছার দিকে তাকিয়ে থেকেও ও শুধায়, তোরে ঘৃণা করার ক্ষমতা আমার নাই। তোর সব দোষ মাপ, কারণ একটাই তুই আমার বউ। এগুলো শুনে থমকে যায় নাছা। অবিশ্বাস্য একটা ঘরে তার পা দুটো মেঝের সাথে আটকে যেতে চায়। সে তৌসিরের দিকে কিছুটা এগিয়ে আসে। তার শরীর থরথর করে কাঁপছে। হাতের আঙ্গুলগুলো ভয়ে আর অনুশোচনায় জড়সড় হয়ে গেছে। বুকের ভিতর হৃৎপিণ্ডটা আষ্টে পড়েছে, পাঁজরের ও হাড়ির ওপরে ধুকপুক ধুকপুক করে। এত জঘন্যভাবেই না সে ঠকিয়েছে তৌসিরকে। কত বড় বিশ্বাসঘাতকতা করেছে, আর সেই ভয়ঙ্কর মানুষটাই কিনা এত সহজে তার সব অপরাধ ক্ষমা করে দিচ্ছে। নাছা তৌসিরের চোখের চোখ রেখে কম্পিত গলায় জিজ্ঞেস করে, সত্যি আপনি আমায় মাফ করবেন? সত্যি বলেছেন? তৌসিরের চোখে মুখে এখন নির্লিপ্ততা। সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, যা বুকের গভীরে কোনো চাপা আগুন থেকে বয়ে আছে। দৃষ্টিটা নাছার মুখ থেকে এক চুলো না সরিয়ে সে বলে, তাছাড়া তো আর কিছুই করার নেই আমার। তোকে শাস্তি দিতে গেলে তো আমি নিজেই মরে যাব। তার চেয়ে বরং তোর সব দোষ মাপ। এই নিরাসক্তি কথাগুলোর পর নাছার আত্মনিয়ন্ত্রণের শেষ সুতোটুকু চিড়ে যায়। সে আর কোনো কথা বলতে পারে না। তীব্র একটা অপরাধ বোধে আর অচেনা আবেগে ঝাঁপিয়ে পড়ে তৌসিরের বুকে, আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে তার গলা। তৌসিরের চওড়াকি ভাই মুখ গুজে হু হু করে কেঁদে ওঠে সে। চোখের পানিতে ভিজে যায় তৌসিরের শার্ট। পুপিয়ে পুপিয়ে ভাঙা গলায় বলতে থাকে সে, আমাকে মাফ করে দিন তৌসির। আমার মতো একজন গাদ্দারকে হয়তো মাফ করা উচিত নয়, কিন্তু আমি সত্যি আপনার সাথে থাকতে চাই। আগে সবসময় চাইতাম তালহা ভাইয়ের সাথে থাকতে, কিন্তু এখন আপনার সাথেই থাকতে চাই। তার মানে এই নয় যে আমি ওনাকে ভালোবাসি না। আমি তালহা ভাইকে ভালোবাসি, এখনও বাসি, প্রচণ্ড ভালোবাসি। কিন্তু আমি শুধু চাই উনি নিজের মতো ভালো থাকুক। আর আমি চাই আপনার সাথে একটা সংসার, সাধারণ সংসার করতে। আমি এখানেই থেকে যেতে চাই। আমি জানি এসব জানার পর আপনি আমাকে তালাক দিয়ে দেবেন। তারপরেও বলছি, আমি সত্যি আপনার সাথে থাকতে চাই। আপনি আপনি আমার আসক্তি হয়ে গেছেন। কথাগুলো বলতে বলতেই নাচা কান্নায় ভেঙে পড়ে। তার কাঁধ দুটো কান্নায় ধরে ওঠানামা করতে থাকে। তৌসির কোনো তাড়াহুড়ো করে না। হাতের জ্বলন্ত সিগারেটটাই ছাইতানিতে গুজে রেখে সে নাছার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। তার আঙ্গুলগুলো নাছার চুলে ভাজে ভাজে খেলা করে। সে অত্যন্ত স্বাভাবিক গলায় বলে, কে বলল তোকে আমি তালাক দেব? আমি কি তোকে বলেছি এমন কিছু? কথাটা শুনে নাচা আরেক দফা ধাক্কা খায়। কান্না ভিজা চোখ জোড়া তুলে তৌসিরের বুকের দিকে নিজেকে সামান্য সরিয়ে নেয়। বিস্ময় আর অবিশ্বাস্য ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে তৌসিরের অবচলিত মুখের দিকে। অবিশ্বাস্য স্বরে বলে ওঠেন, এসব জানা পরেও আপনি আমায় নিজের সাথে রাখবেন? যদি আমি আবারও আপনার বিশ্বাস নষ্ট করি? তৌসির মৃদু হাসে। সেই হাসিতে কোনো রাগ নেই, বরং আছে প্রশ্রয়। সে নিচে দুহাত বাড়িয়ে সযত্নে নাছার গালের ওপরে গড়িয়ে পড়া নোনা বাড়িটুকু মুছে দিয়ে শান্ত কণ্ঠে বলে, করলে করবি, বললাম না তুই আমার বউ, আর তোর জন্য সব দোষ মাপ। নাছা শুধুই স্তব্ধ হয়ে তৌসিরের দিকে তাকিয়ে থাকে। মানুষটা বড্ড অদ্ভুত, বড্ড রহস্যময়। এত বড় পাপ করার পরেও সে কি ভীষণ শান্ত আচরণ করেছে। এই প্রশান্তির আড়ালে কি কোনো ভয়ঙ্কর ঝড় লুকিয়ে আছে? আচ্ছা, তৌসির কি সত্যি ওকে মন থেকে মাফ করলো, নাকি এর আড়ালে কোনো নির্মম সত্যি বা শাস্তি অপেক্ষা করেছে ওর জন্য? এমন হাজারো প্রশ্ন যখন নাচের মাথায় পাগলের মতো ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই তৌসির একদম তার মুখের কাছে এগিয়ে আসে। দুজনের নিঃশ্বাস প্রায় এক হয়ে মিশে যায়। তৌসির খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলে, এসব জেনেও কেন কিছু করলাম না জানিস? ভয়ে নাচার রক্ত হিম হয়ে আসে। ও আটকে যাওয়া গলায় কাঁপতে কাঁপতে বলে, কেন? তৌসির ঠোঁটের কোণে ফুটে ওঠে রহস্যময় হাসি। সে নাচার আরও কাছে এসে বলে, কারণ এবার তুই আমার সাথে বেইমানি করিসনি। তুই তালহাকে বিপদে ফেলেছিস ঠিকই, কিন্তু তাও আমার কোনো খবর ওদের দিসনি। তুই আমার কোনো ক্ষতি করিসনি। তার মানে হলো তুই সত্যি আমার সাথে থাকতে চাস। নাছাও মাথা ঝাঁকায়, হ্যাঁ সত্যিই চাই। শুনে তৌসিরের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। সে আর এক মুহূর্ত অপেক্ষা করে না। নিজের উষ্ণ ঠোঁটজোড়া অতি আবেশে ডুবিয়ে দেয় নাছার নরম ঠোঁটে। নাছাও এই ক্ষণটির জন্যই অধীর হয়েছিল। সেও নিজেকে ভাসিয়ে দেয় তৌসিরের আবেগের স্রোতে। দুজনের ঠোঁটের এই মেলাবন্ধনে মনে হচ্ছে তাদের কাছে তাদের পৃথিবীর সমস্ত কোলাহল থেমে গেল। তৌসিরের পাগলপাড়া আবেগ কিছুটা শান্ত করতে নাচা তার কোমল আঙ্গুলগুলো গলিয়ে দেয় তৌসিরের মাথার পেছনের চুলে, আলতো করে বিলি কাটতে থাকে। তৌসির ওর বলিষ্ঠ দুই হাতে নাচার সরু কোমর আষ্টে পৃষ্ঠে নিচের কাছে টেনে নেয়। কিছুক্ষণ পর তৃপ্তির নিঃশ্বাস ফেলে ওকে ছেড়ে দেয়। তারপর আচমকায় নাচাকে শূন্য ভাসিয়ে নিচে কোলে তুলে নেয়। গোল লাগা মাদকীয়তায় কণ্ঠে ফিসফিস করে বলে, ঘরে চল। হঠাৎ এই শূন্য ভাষার অনুভূতিতে নাচা খিলখিল করে হেসে ওঠে। শক্ত করে খামচে ধরে তৌসিরের শার্টের কলার।
ওর এই ঝর্ণাধারার মতো রিনরিনে হাসি থেকে তৌসিরের বুকের প্রেমের বান ডাকে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে, এমনি করে হাসবি, একদম কাঁদবি না। দীর্ঘ এক প্রহর পেরিয়ে যায়। এখন নাচার কান্না চোটে তৌসিরের দিশেহারা দশা। ওর এমন আকুল হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাছে যে তৌসির কোনোভাবেই তাকে শান্ত করতে পারছে না। বউকে আদর করতে গিয়ে যখনই বাদর হয়ে যাইতেছে নিজেই। তৌসির বারবার আদরে ওর গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা পানি মুছে দিচ্ছে, বুকের মাঝে নিবিড়ভাবে জড়িয়ে ধরে অনুনয় করে বলেছে, আর কাঁদিস না আমার কৈতরী, একটুখানি ধৈর্য ধর। কিন্তু নাচা শোনেই না এসব। ঠিক এমন মুহূর্তেই দরজায় কড়া নাড়ে, শব্দ হয় উপাস থেকে ভেসে আসে তৌসিরের মেজ চাচির চিন্তিত কণ্ঠস্বর। কি হয়েছে বড় আপা? নাচা এমন করে ডুকরে কাঁদছে কেন? জিনে টিনে ধরল নাকি? সচরাচর নাচাকে এমন শব্দ করে কাঁদতে কেউ শোনেনি। আর এখন সে যেভাবে সুর করে কাঁদছে, শুনলে মনে হবে কেউ বোধহয় তাকে বেদম পেটাচ্ছে। বাড়িতে যেহেতু জিনের উপদ্রব আছে, তাই মেজে চাচির ধারণা নাচের ওপরে হয়তো কোনো অশরীরী আচর করেছে। চাচির কথা কানে যেতেই নাচা তড়িঘড়ি করে নিচে কান্নার শব্দ গিলে ফেলে। শক্ত করে দু হাতে মুখে চেপে ধরে। তৌসির পরে মহাবিপাকে। এখন সে কী জবাব দেবে ভেবে পায় না। তবে দ্রুত নিজেকে সামনে নিয়ে গলা উঁচিয়ে তৌসির বলে, চাচি আম্মা, ও স্বপ্ন দেখছে ওর বাপ চাচার সব কয়টা মইরা গেছে, তাই ঘুমের ঘরে এমন কান্নাকাটি করতেছে। ওপাশ থেকে মেজে চাচি আশ্বস্ত হয়ে বলেন, ও তাইলে একটু তেল পড়া লাগাইয়া দাও, আর দোয়া পইরা ফু দাও শরীরে। তৌসির তো হাঁপ ছেড়ে বাঁচে, তড়িঘড়ি করে বলে, হ্যাঁ হ্যাঁ দিতাসি।